আলহামদুলিল্লাহ অধিকাংশ মসজিদ ভালো, আপনারা অংশগ্রহণ করবেন এবং বেশি বেশি করে নামাজ পড়বেন, মসজিদে চাঁদা দিবেন। কারণ এখনও পর্যন্ত আমরা বিদ্যুতের সমাধান করতে পারি নাই। এবং মডেল মসজিদ যারা চালান ওনাদের সেন্স অফ প্রপোর্শন কম, 11-12টা আরও বেশি বোধ হয় এসি আছে। কয়টা? 10-11টার মতো এসি আছে। এই এসি আজান দেওয়ার পরে অন করি দেয়। এক একটা এসিতে কী পরিমাণ বিদ্যুৎ কনজামশন হয় আমাদের ধারণা নাই। আমরা এরকম একটা মসজিদে গেছি, আজান হয়েছে, কেউ নাই, সব এসি খোলা, সব এসি লাগে না। আপনি হালকা করে পাখা দিলে 50% এসি সারি পাখা দিলে মসজিদ ঠান্ডা হয়ে যায়। এখন এগুলো যদি একটা রক্ষণাবেক্ষণ কমিটির সাথে যারা যুক্ত আছেন তারা না দেখেন, তাহলে 18 লাখ 19 লাখ টাকা বিদ্যুতের বিল আসবে। এবং 50টা মসজিদ এখন তৈরি হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে। আমরা এটা চিন্তা ভাবনা করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে, তিনি যদি যেদিন সম্মত হবেন সেদিন আমরা ভার্চুয়ালি এই 50টা মসজিদ একসাথে উদ্বোধন করব। এবং এই মসজিদের টাকার পেছনে কোনো রাষ্ট্রের অনুদান নাই, এগুলো বাংলাদেশের নিজের টাকায় তৈরি। মানুষের একটা ধারণা আছে সৌদি আরব দিচ্ছে, নো, নট এ সিঙ্গেল পেনি দেয় নাই। এটা বাংলাদেশের টাকা, বাংলাদেশের টাকায় তৈরি হচ্ছে। এবং এই সম্মানিত হাজরিন, ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা একদিনে হয় না, আমি একজন যোগ্য ব্যক্তিকে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক করে এনেছি। উনি খুলনা জাজ ছিলেন, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল 3-এর বিচারক। আইন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে উনি এসেছেন, 1 সপ্তাহ আগে যোগ দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের যে অ্যানোমিলিস, যে অনিয়ম, অব্যবস্থাপনা, আশা করি এগুলো দূর হয়ে যাবে। এবং আমরা সর্বপ্রথম বোর্ড অফ গভর্নর্সের মিটিং করেছি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবার ফেব্রুয়ারির প্রথম দিকে বসবো, এগুলো মনিটর করব। তো আমরা আশা করছি সবগুলো নিয়ম নীতি বিধির আওতায় চলে আসবে। এবং অতীতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলোর জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে একটা কমিটি এগুলো দেখবেন এবং শ্বেতপত্র প্রকাশ করবেন। তাহলে দেখা যাবে কি হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। ইনশাআল্লাহ আজিজ, আমরা এই ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ। এটাকে আমরা গতিময়, প্রাণবন্ত, অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি দিন সময় লাগবে না। এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ থেকে আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে যে সমস্ত ইমাম সাহেবরা ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করেন, ওনাদেরকে স্বাবলম্বী করার জন্য, ইকোনমিক্যালি সাউন্ড করার জন্য আমরা ওনাদেরকে কর্জে হাসানা দিই, সুদমুক্ত ঋণ দিই। এমন খুব বড় নয়, এমন ছোট হলেও এখন আধুনিক প্রযুক্তি বেরিয়েছে। আপনি একটা ড্রামের ভিতরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে, ছোটো মেশিন আছে, অক্সিজেন দিই একটা ড্রামের ভিতরে আপনি থাইল্যান্ডের মাগুর মাছ, শিং মাছ চাষ করতে পারবেন। অল্প জায়গা নিয়ে আপনি ভেজিটেবল করলে আপনি স্বাবলম্বী হবেন। এখন তো তরকারির দাম আছে, মাছের দাম আছে, কোয়েল পাখি মানুষ খেতে চায়, খাঁচাতে করে আপনি কোয়েল পাখি আপনার ছাদের উপরে, আপনার বারান্দায় করতে পারেন, তাহলে স্বাবলম্বী হয়ে যাবেন। এই টাকা আপনাদেরকে আমরা দেব, এর জন্য কোনো ইন্টারেস্ট নেব না, ফ্রি অফ কস্ট, কর্জে হাসানা, এগুলো ইমাম সাহেবরা ফেরত দেবেন। আনন্দের কথা হচ্ছে কোটি কোটি টাকা আমরা বাজারে দিয়েছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। এই টাকা আদায়ের হার 100 ভাগ। আলেমরা টাকা ফেরত দিচ্ছেন,
ব্যাংক থেকে টাকা নিলে তো অনেকে চলে যায় দেশের বাইরে, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেই কেউ পালিয়ে যায় নাই। 100 বার ফেরত দেওয়ার হার। আর কোনো ইমাম মুয়াজ্জিন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত, ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত, কেউ যদি অসুস্থ হয়ে যান, ফ্যাটাল ডিজিজ আক্রান্ত হন, আমরা তাদেরকে এককালীন কিছু টাকা দিই, এগুলো আর ফেরত দিতে হবে না। আমরা সব সময় ইমাম মুয়াজ্জিন খতিব যারা আছে সমাজের, যারা ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার, তাজকিয়া নফস, তাসাউফ নিয়ে ময়দানে কাজ করেন, আমরা তাদেরকে সম্মানিত করতে চাই যতটুকু আমাদের পক্ষে সম্ভব। বেসরকারি মসজিদগুলো আমাদের নিয়ন্ত্রণ নাই, তারপরও আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে, ইউনিয়নের মাধ্যমে একটা ক্লোজ মনিটরিংয়ের ব্যবস্থা করব। ওয়াকফের যে মসজিদগুলো আছে এগুলো আমাদের অধীনে। আমি ওয়াকফতেও একজন ভালো প্রশাসক দিয়েছি। আপনারা খোলাখুলি আপনাদের মতামত লিখিতভাবে আমাদের মন্ত্রণালয়ে জানাবেন। আমরা একটা সেল করেছি অফিসারদের নিয়ে, কারো কোনো অভিযোগ থাকলে অভিযোগ আমার কাছে পাঠালে ওই সেল দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। আমার মন্ত্রণালয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো ফাইল পড়ে থাকবে না, যখনই আসবে উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইট মাস্ট বি ডিসপোজ অফ। এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে ইয়েস অর নো, আমরা এটা করেছি। আপনারা জানেন ইসলামিক আমরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজ প্যাকেজ ঘোষণা করেছি। গতবারের তুলনায় প্রায় 1 লক্ষ টাকা আমরা কমিয়েছি। বাদ খরচ যদি বাদ দেন, আপনি 40,000 টাকা যদি বাদ দেন, তারপরে তো 60,000 টাকা আমরা কমিয়েছি। 2টা প্যাকেজ করেছি, একটা কাবা শরীফের কাছে, একটা কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে। আপনি যে প্যাকেজ গ্রহণ করেন এটা আপনার ইচ্ছে। এবং আমরা আমাদের হজ ম্যানেজমেন্ট টিম যাওয়া শুরু হয়ে গেছে। আমি আগামী সপ্তাহে যাব আমার টিম নিয়ে, সৌদি হজ মন্ত্রীর সাথে চুক্তি করব। সার্ভিস প্রোভাইডিং এজেন্সির সাথে আমার সেক্রেটারি মহোদয় চুক্তি করবেন, এবং আমরা এভাবে 1 কোটি টাকার ওষুধ নিয়ে যাই। হাজিদের টাকায় নয়, ধর্ম মন্ত্রণালয়ের টাকায়। 110 জনের মতো আমরা অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট নিয়ে যাই। এগুলোর টাকা হাজিদের কাছ থেকে আমরা নিই না। 12 জনকে গতবার বাইপাস সার্জারি করতে হয়েছে সৌদি হসপিটালে, আমরা করাইছি। কোনো মানুষ হারিয়ে গেলে আমরা তালাশ করি, কোনো মানুষ মারা গেলে আমরা তাদের দাফন করি। এই কাজটা আমরা ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে করি, আমাদের টিম ওখানে থাকে। আমরা সর্বোচ্চ সেবা দিচ্ছি। কোনো এজেন্সি যদি হাজিদের সাথে দুর্ব্যবহার করে, যেখানে রাখার কথা সেখানে না রেখে দূরে রাখে, উন্নত মানের খাবার দেওয়ার কথা দেয় নাই, আপনারা লিখিত অভিযোগ করলে আমরা এগুলো তদন্ত করবো, হিয়ারিং দেব, তারপর ওর বিরুদ্ধে আইনানুগ আমরা ব্যবস্থা নেব। এক কথায় ধর্ম মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকাণ্ড আছে, এই গণশিক্ষা, মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্প 31শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, নতুন প্রকল্প শুরু হবে। আশা করি এটা আমরা পাস করাই ফেলতে পারবো, কারণ এটা চলমান প্রক্রিয়া। কোথাও যদি কোনো বাধা আসে আমি চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলবো, ইনশাআল্লাহ যেটা হয়ে যাবে। তবে একটা কথা বলি, 7 ফেজে আমাদের কাছে অভিযোগ আছে। ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকার যারা আমাদের আছেন তারা অনেকে ভালো, অনেকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল আছে, তাদের প্রফেশনালিজম আছে। কিছু আছে অলস প্রকৃতির, তারা এগুলো ভিজিট করে নাই। বহু সেন্টার বন্ধ হয়ে গেছে, এগুলোর খোঁজখবর নেয় নাই। আমরা এবার 8 ফেজ যখন শুরু করব, আপনারা নতুন পুরাতন সবাই আবার আবেদন করবেন। অটো হবে না, আগে ছিলেন বলে এবারও আপনার চাকরি হবে না। হবে, আমরা প্রয়োজনে তদন্ত করব ডিসি মহোদয়ের মাধ্যমে, ইউনিয়ন মহোদয়ের মাধ্যমে। যে সমস্ত সেন্টার ভুয়া, এগুলোকে মুহূর্তের ভিতরে ক্লোজ করে দেব। আর যারা সত্যিকার অর্থে লেখাপড়া করবেন তাদের জন্য ভাতা আগামী ফেজে অল্প করে বাড়াবো ইনশাআল্লাহ। দারুল আরকামে যারা, দারুল আরকামও বেশি দিন নাই, দারুল আরকামে আপনারা আগে যা পেতেন এর চাইতে আমরা আরেকটু করে বাড়াচ্ছি, যাতে আপনাদের উদ্দীপনা থাকে।
আমাদের যদি আর্থিক সঙ্গতি থাকতো আমরা আপনাদেরকে ক্লাস 1 অফিসারের বেতন দিতাম, কিন্তু আমাদের তো রিজার্ভ নাই। এই 5 মাসে রিজার্ভ বেড়েছে $3 বিলিয়ন, $3 বিলিয়ন। এবং আমাদের গার্মেন্টস আগে যেভাবে যাইতো এখন এভাবে যায় না। আমি গত সপ্তাহে ইংল্যান্ড থেকে এসেছি, তো মানুষ আমারে মহব্বত করে, আমি আগে থেকে মাঠে ময়দানে আসি, তো আমার কিছু গরম কাপড়, ইংল্যান্ডে শীত বেশি, 5 ডিগ্রি 6 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা, আর ওখানে হালকা হালকা বাতাস চলে, গুড়ি গুড়ি বৃষ্টি, ও বাইরে বের হওয়া যায় না। তো একটা মার্কেটে, সুপার মার্কেটে গেলাম, উনি আমার জন্য যে কাপড়টা নিলেন লেখা আছে মেড ইন বাংলাদেশ, খুব ভালো লাগলো, ইংল্যান্ডের বাজারে বাংলাদেশে। আরেকটা সুপার শপে গেলাম, ওখানে দেখলাম যে বাংলাদেশও আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে। তো আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে কম্বোডিয়া এবং ভিয়েতনাম। গার্মেন্ট সেক্টরকে রাজনীতির জন্য ব্যবহার যদি আমরা না করতে পারতাম, আমাদের এই সেক্টর যদি ভালোভাবে কাজ করতে পারতো, তাহলে আমেরিকা, ব্রিটেন, কানাডা, পূর্ব ইউরোপের সব দেশে আমার গার্মেন্টস রপ্তানি করে আর্থিকভাবে আমরা সফল হতে পারতাম। এ আগুন ধরাই দিয়ে এই করে শ্রমিক লেবার এজিটেশন করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। তাই আসুন, 5ই জুলাইয়ের বিপ্লবের সূচনা হয়েছে, বিপ্লবের পরিসমাপ্তি এখনো হয় নাই। আপনাদের ইউ মাস্ট বি ভিজিলেন্ট এগেইনস্ট দি ইন্ট্রিক্স রেন্ডার্ড বাই ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার। আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের যে অর্জন, 1000 যুবক শাহাদত বরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে, আহতদের দেখলে মন কাঁদে, এটা নাই, গুলির আঘাতে নাকসহ এটা নাই, লোকটা বাঁচিয়ে আছে। আমরা তাকে 1 লক্ষ টাকা দিয়েছি, জিব্বাটা না রে, কথা বোঝা যায় না। ডাক্তারকে বললাম কি বিদেশে পাঠাবো, তারা বললেন না, আমরা রান থেকে, এখান থেকে মাংস যেখানে বেশি হোক এটাকে আমরা করে দেব, করে দিছে। ঠোঁটটা এখনো হয় নাই, ঠোঁটটা হবে। কী অবস্থা, 2 জনের 2 চোখের ভিতরে গুলি। ডাক্তার বললো যে আর দেখবে না। তা বললাম যে অপারেশন হতো, অপারেশন করলে কর্নিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে, দরকার কি, এখন তো চোখটা নাড়াচাড়া করে, দেখে না। কিন্তু ওখানে যে অস্ত্র ঢুকাই, গুলি চলে আসছে মাথায়। এই যে শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের এই গুলির আঘাতে আমরা যে বিজয় অর্জন করেছি, এটা আমাদের রক্ষা করতে হবে এবং প্রয়োজনে চূড়ান্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। মনে করেন আগে যেটা ছিল, এক দলে এটা করতো, আর এক দল আসে ওই কাজেই করে, তাহলে আর বিপ্লব কি? আগে করতো লুটপাট করমালি, এখন লুটপাট করকে রহমালি। তাহলে আমাদের কি লাভ হইল? এদেশের মানুষের 1000 মানুষের বুকের রক্ত কোথায় গেল? আর আমরা চেষ্টা করছি, আমাদের তো সময় কম, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একবার ক্ষমতায় বসলে আর চেয়ার ছেড়ে দিতে চায় না, চলে বলে কৌশলে এই মেকানিজম ওই মেকানিজম করি, দিনের ভোর রাতে নিই, চিরদিন থাকতে চায়। চিরদিন কেউ থাকতে পারে নাই। সিরিয়ার বশার আল আসাদ থাকতে পারে নাই, রোমানিয়ার চসস্কো থাকতে পারে নাই, ইরানের রাজা শাহ পারে নাই, পৃথিবীর কেউ পারে না। বরঞ্চ নির্ধারিত সময়ের পরে ক্ষমতা ছেড়ে দিয়ে ইলেকশন দিয়ে অন্য দলকে আসার সুযোগ করে দিলে পরের বার আপনি আবার আসবেন। এই যে গণতান্ত্রিক সংস্কৃতি, এটা বাংলাদেশে অনুপস্থিত। আসুন আমরা সচেতন হই এবং ইনশাআল্লাহ আজিজ, আমি আশাবাদী আমাদের এই বাংলাদেশ একদিন সুখী, সমৃদ্ধশালী, সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পন্ন, সৌহার্দ্য সম্পন্ন একটা অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু রব্বুল আরশিল আযীম। রব্বুল আলামিন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় পটুয়াখালী কর্তৃক আয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, মসজিদের খতিব, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সাথে আজকে